নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের আবারও স্বাগতম জানাচ্ছি আমাদের ফিজিক্স একাডেমি মানিক চ্যানেলের পক্ষ থেকে। তোমরা ইউটিউবে যে ফিজিক্স একাডেমি মানিক লিখে সার্চ দাও, তাহলে চ্যানেলটি চলে আসবে এবং সাবস্ক্রাইব করো। তারপরে আমাদের এখানে অনেক ক্লাস লেকচার দেওয়া আছে নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীর। তোমরা তোমাদের পছন্দ মতো লেকচার তোমরা দেখতে পারবা। গত লেকচারে 3 নম্বর লেকচারে আমরা কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টারের আমরা বিভব শক্তি শেষ করছিলাম। বিভব শক্তি, তারপর বলছিলাম গতিশক্তি এবং ক্ষমতা নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম আজকে। তো আজকে আমরা গতিশক্তি আলোচনা করি। গতিশক্তি গতিশক্তি কি? কোনো বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে কোনো বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে গতিশক্তি বলে। প্রকাশ ই কে দ্বারা প্রকাশ করা হয়, ই কে দ্বারা, কারণ এটা হলো কাইনেটিক এনার্জি, ইংলিশে কাইনেটিক এনার্জি গতিশক্তি, সেজন্য ই কে লেখা হয়। তারপরে একক জুল, মাত্রা, একই মাত্রা, শক্তির মাত্রা যা তাই, ml স্কয়ার পার টি স্কয়ার। রাশি স্কেলার রাশি। তাহলে এখানে আমরা কি বললাম? কোনো বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে, অর্থাৎ একটা বস্তু গতিশীল হলে সে আপনা আপনি যে কাজ করার সামর্থ্য লাভ করবে বা কাজ করতে থাকবে, তাকে আমরা গতিশক্তি বলবো। এখানে গতিশক্তিকে ইকে দ্বারা প্রকাশ করা হয়, একক জুল, মাত্রা এবং রাশি কি, আমরা সেই বিষয়টা এখানে দেখালাম। এখন আমরা গতিশক্তির রাশিমালা, সেটা আমরা আলোচনা করবো। গতিশক্তির রাশিমালাটা নিয়ে আমরা একটু আলোচনা করি। গতিশক্তির রাশিমালা অর্থাৎ গতিশক্তি আমরা কিভাবে নির্ণয় করব, সেটা গতিশক্তি রাশিমালা। নির্ণয়, মনে করি এম ভরের একটা বস্তু, এর উপরে আমি এফ বল প্রয়োগ করি, বস্তুটা স্থির অবস্থান থেকে ছিল। এটা হলো প্রযুক্ত বল, এটা হলো ভর, এটা হলো আদিবেগ, এই বস্তুটা এস দূরত্ব অতিক্রম করে এখান থেকে এখানে গেল এবং সেখানে শেষ বেগ ভি প্রাপ্ত হলো। তাহলে এম ভরের একটা স্থির বস্তুর উপর এফ বল প্রয়োগ করার ফলে বস্তুটি এস দূরত্ব অতিক্রম করে এ ত্বরণে, সুষম ত্বরণে শেষ বেগ ভি প্রাপ্ত হলো। তাহলে এখানে আমরা দেখলাম যে এই বল প্রয়োগ করে বস্তুটি যে কাজ সম্পাদন করলো, বস্তুটির উপর বল প্রয়োগে যে কাজ সম্পাদন করলো, সেই কাজটি গতিশক্তি রূপে প্রকাশ পায়, অথবা ওই গতিশক্তিটাই দ্বারা কাজ সম্পাদিত হয়। তার মানে এখানে আমরা গতিশক্তি লিখতে পারি যে এখানে গতিশক্তি ই কে হলে ই কে ইকুয়াল টু বল দ্বারা
সম্পাদিত কাজ ইকুয়াল টু বল গুণন সরণ। তার মানে ইকে ইকুয়াল টু ডাব্লিউ ইকুয়াল টু এফ গুণন এস। তাহলে ইকে ইকুয়াল টু আমরা এফ এস লিখতে পারি, ইকে ইকুয়াল টু এম এ এস লিখতে পারি, কারণ এফ সমান সমান এম এ। বা এইখানে আমরা ইকে ইকুয়াল টু এম এ এস একটা ইকুয়েশন দিয়ে রাখলাম, এম এ এস। কিন্তু গতির সমীকরণ থেকে আমরা জানি ভি স্কোয়ার ইকুয়াল টু, অর্থাৎ এইখানে তার বেগ কত, এইখানে তার বেগ কত সেটা বের করব। তাহলে এটা হলো শেষ বেগ ভি, এটা হলো আদি বেগ ইউ, ইউ স্কোয়ার প্লাস 2as। এখানে ইউ ইকুয়াল টু 0, সুতরাং ভি স্কোয়ার ইকুয়াল টু 0 স্কোয়ার প্লাস 2as। তাহলে 2as ইকুয়াল টু ভি স্কোয়ার, তাহলে as ইকুয়াল টু ভি স্কোয়ার বাই 2। তাহলে as এর মানটা আমি এখানে বসাবো। তাহলে 1 নং সমীকরণ থেকে পাই, 1 নং সমীকরণ থেকে তাহলে আমরা লিখতে পারি ইকে ইকুয়াল টু এম গুণন ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2। তাহলে ইকে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। তাহলে এই যে আমরা গতিশক্তির একটা সমীকরণ পেলাম, কিন্তু আমরা এখানে লিখতে পারবো ইকে ইকুয়াল টু হাফ, আর এমটা হলো ধ্রুবক একটা বস্তুর ক্ষেত্রে, এটাকে ধ্রুবক লেখা যায়। তাহলে ধ্রুবক গুণন ভি স্কোয়ার, কারণ এখানে একটা বস্তুর ভর তো নির্দিষ্ট, সেই ভর তো চেঞ্জ হয় না। তারপর তার সাথে হাফ একটা ধ্রুবক মান গুণন, হাফ আর এম গুণ করলে একটা ধ্রুব রাশি হয়, সেই জায়গায় আমরা ধ্রুবক লিখলাম। তাহলে এখান থেকে আমরা ইকে ইকুয়াল টু ইকে ইজ প্রপোর্শনাল আমরা কি লিখতে পারি ভি স্কোয়ার। তার মানে যে বিষয়টা আমরা এখানে পেলাম যে কোনো বস্তুর গতিশক্তি উক্ত বস্তুর বেগের বর্গের সমানুপাতিক। তার মানে কোনো বস্তুর গতিশক্তি হলো ওই বস্তুর বেগের বর্গের সমানুপাতিক। তার মানে কি দাঁড়ালো, যদি বেগ 2 গুণ করা হয় গতিশক্তি হবে 4 গুণ। বেগ যদি 2 গুণ করা হয় গতিশক্তি হবে 4 গুণ। বেগ যদি 3 গুণ করা হয় গতিশক্তি হবে 9 গুণ। বেগ যদি 4 গুণ করা হয় গতিশক্তি হবে 16 গুণ। অপরদিকে যদি গতিশক্তি আমরা 4 গুণ করি তাহলে বেগ হবে দ্বিগুণ, এরকম উল্টোও বলা যায়। তাহলে এখানে আমরা যে বিষয়টা দেখলাম, গতিশক্তিটা আসলে বেগের উপর নির্ভর করে। বেগ যত গুণ বাড়ানো যাবে আর গতিশক্তিও তার বর্গ আকারে বাড়বে। যদি বেগ দ্বিগুণ বাড়ানো যায় গতিশক্তি 4 গুণ হবে, বেগ 3 গুণ বাড়ানো যায় গতিশক্তি 9 গুণ হবে, বেগ 4 গুণ বাড়ানো যায় গতিশক্তি 16 গুণ হবে। এইভাবে আমরা দেখি যে কোনো বস্তুর বেগের উপর আসলে গতিশক্তিটা নির্ভর করে। গতিশক্তির আরো একটা ইকুয়েশন আছে, আমি এখানে একটু দেখাচ্ছি সেটা। আবার আমরা জানি গতিশক্তি ইকে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। তাহলে ইকে ইকুয়াল টু হাফ, এইখানে দেখো আমি এম ভি, আর শুধু এখানে ভি এর উপর কিন্তু স্কোয়ার আছে, এম এর উপর নাই। তাহলে এম ভি উভয়ের উপর যখন স্কোয়ার দেবো তাহলে উপরে একটা এম আমি বেশি নিলাম, তাহলে সেই এমটা নিচে ভাগ করে দিলাম।
তাহলে এখানে আমরা ই কে ইকুয়াল টু হাফ গুণন এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই এম, এইখানে আমরা লিখতে পারবো ই কে ইকুয়াল টু হাফ গুণন পি স্কোয়ার ডিভাইডেড বাই এম। এখানে পি ইকুয়াল টু এম ভি ইকুয়াল টু ভরবেগ। এই পি কে ভরবেগ বলা হয়, ভর আর বেগের গুণফলকে ভরবেগ বলে, আমরা এটা সবাই জানি। তাহলে আমার গতিশক্তির আর একটা ইকুয়েশন হলো পি স্কোয়ার ডিভাইডেড বাই 2m। এটা হলো গতিশক্তির আর একটা সমীকরণ। এখান থেকেও আমরা লিখতে পারি আবার ই কে ধ্রুবক পি স্কোয়ার, মানে এই যে 2m হলো ধ্রুবক, এককে আবার 2m দ্বারা ভাগ করলে সেটাও ধ্রুবক হয়। তাহলে এখানে ই কে ইজ প্রপোর্শনাল পি স্কোয়ার, এখান থেকে আমরা পেলাম, অর্থাৎ এখান থেকে পেলাম হলো কোনো বস্তুর গতিশক্তি, কোনো বস্তুর গতিশক্তি বস্তুটির ভরবেগের বর্গের সমানুপাতিক। এটা কিন্তু আমরা দেখতে পাই। ওই একই কথা হলো ভরবেগ যদি 2 গুণ বাড়ে গতিশক্তি হবে 4 গুণ, ভরবেগ যদি 3 গুণ বাড়ে গতিশক্তি 9 গুণ, ভরবেগ যদি 4 গুণ বাড়ে গতিশক্তি হবে 16 গুণ। এভাবে বর্গের সমানুপাতিক, মানে এর বর্গ এর সমানুপাতিক। এর উল্টোটাও বলা যায় যে গতিশক্তি যদি 4 গুণ বাড়ে ভরবেগ বাড়বে 2 গুণ, গতিশক্তি যদি 9 গুণ বাড়ে ভরবেগ বাড়বে 3 গুণ, গতিশক্তি যদি 16 গুণ বাড়ে ভরবেগ বাড়বে 4 গুণ। এভাবে মানে ভরবেগ হবে, বাড়বে না, হবে, বৃদ্ধি তো আরেক জিনিস। তো আমি আবার বলি যে গতিশক্তি যদি 4 গুণ হয় ভরবেগ হবে দ্বিগুণ, গতিশক্তি যদি 9 গুণ হয় ভরবেগ হবে 3 গুণ, গতিশক্তি যদি 16 গুণ হয় ভরবেগ হবে 4 গুণ। এইভাবে আমরা এগুলো গণিতে বা অঙ্কতে এমসিকিউতে এই বিষয়গুলো আসে সাধারণত। এই বিষয়গুলো তোমরা একটু বেশি খেয়াল রাখবা যে কার উপর ডিপেন্ড করতেছে। গতিশক্তি বেগের বর্গের সমানুপাতিক আর গতিশক্তি হলো ভরবেগের বর্গের সমানুপাতিক, এই বিষয়টা তোমরা খেয়াল রাখবা। এরপরে আমরা যে বিষয়টা যাব, যে আমরা গতিশক্তি শেষ করলাম, এখন আমরা কিছু প্রশ্ন যাব, আমি সেটা দেখাচ্ছি। আর একটা টপিক পড়ায়, মনে করি কোনো একটি বস্তুর ক্ষেত্রে বিভব শক্তি গতিশক্তিতে পরিণত হয়েছে। মনে করি কোনো একটা বস্তুর ক্ষেত্রে বিভব শক্তি গতিশক্তিতে পরিণত হয়েছে। এটা কেমন? মনে করো আমি একটা বন্দুকে যখন আমি ট্রিগার চাপবো তখন স্প্রিং সংকুচিত হয়ে যাবে, স্প্রিং সংকুচিত হয়ে তার মধ্যে একটা সঞ্চিত শক্তি জমা হবে, বিভব শক্তি জমা হবে। যখন ট্রিগার চাপা শেষ করলাম তখন ওই স্প্রিংটা আবার প্রসারিত হয়ে ওই গুলির উপরে ধাক্কা দেয়। আমি একটু যদি দেখাই, এইরকম যদি বন্দুক হয়, এইরকম যদি বন্দুক হয়, এখান থেকে গুলি বের হয়ে যাবে, এখান থেকে মনে করো গুলি বের হয়ে যাবে, এখানে মনে করো যে ট্রিগার চাপা হয়, চাপ দেওয়া হয়, তাহলে এইখানে স্প্রিং থাকে মনে করো, এই স্প্রিংটা সংকুচিত হয়, এরকম সংকুচিত হয়ে ট্রিগার চাপার ফলে এইটা এই গুলিকে এরকম আঘাত করে, গুলি তখন বের হয়ে বাইরে চলে যায়। তাহলে এইখানে যে স্প্রিং সংকুচিত হওয়ার কারণে এখানে যে সঞ্চিত শক্তি জমা হয়েছে সেটা আমরা দেখাইছি 12 px স্কয়ার।
তাহলে এইটা যখন গুলির উপর আঘাত করলো তখন গুলিটি গতিপ্রাপ্ত হলো, তখন হাফ এম ভি স্কয়ার। তাহলে এক্ষেত্রে তখন আমরা সমীকরণটা লিখতে পারবো যে সুতরাং স্প্রিং এর বিভব শক্তি সমান সমান হাফ কে এক্স স্কয়ার, গুলির গতি শক্তি সমান সমান হাফ এম ভি স্কয়ার। তাহলে যেহেতু স্প্রিং এর বিভব শক্তি সম্পূর্ণটাই গতি শক্তিতে পরিণত হলো, সুতরাং তখন আমরা লিখতে পারবো হাফ কে এক্স স্কয়ার ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার। আমরা তখন কিন্তু এই সমীকরণটা লিখতে পারবো। অর্থাৎ এখান থেকে কিন্তু আমরা হাফ হাফ বাদও দিতে পারি, এটাও একটা সমীকরণ হিসেবে রাখতে পারি, অথবা হাফ হাফ বাদ দিয়ে কে এক্স স্কয়ার ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার, সরি শুধু এম ভি স্কয়ার, বা এইখানে আমরা এক্স সমান সমান লিখতে পারি, এক্স স্কয়ার সমান সমান লিখতে পারি এম ডিভাইডেড বাই কে, আমরা এটা লিখতে পারি ভি স্কয়ার। ঠিক আছে, এম ডিভাইডেড বাই কে ভি স্কয়ার আমরা হিসাবে এটা লিখতে পারি। এখানে ওমেগা স্কয়ার ইকুয়াল টু কে বাই এম লেখা যায়, কে বাই এম। তাহলে এই সমীকরণে আমরা কিন্তু 1 বাই ওমেগা স্কয়ার যদি লিখি, আমি 1 বাই ওমেগা স্কয়ার যদি লিখি, তাহলে এম বাই কে লেখা যায়। তাহলে এখানে এক্স স্কয়ার ইকুয়াল টু ভি স্কয়ার ডিভাইডেড বাই ওমেগা স্কয়ার লেখা যায়। তাহলে এক্স ইকুয়াল টু ভি বাই ওমেগা, বা ভি ইকুয়াল টু ওমেগা এক্স। আমরা কিন্তু আরেকটা ইকুয়েশন এখান থেকে পেয়ে গেলাম যে কৌণিক বেগ, এবং এখানে একটা পরিচয় দিয়ে নেই, এটা হলো কৌণিক বেগ বা কৌণিক কম্পাঙ্ক, এটার নাম কৌণিক বেগ বা কৌণিক কম্পাঙ্ক। আমরা এখান থেকে দেখো এই ইকুয়েশনগুলো আমরা পেয়ে যাই। আবার একটা বস্তু মনে করো যে ভূপৃষ্ঠ থেকে এম ভরের বস্তু এই উচ্চতায় আছে, এখানে অবস্থান করতেছে বস্তুটা। তাহলে এখানে তার বিভব শক্তি কত? এটা এ বিন্দু দেই, এটা বি বিন্দুতে দেই। তাহলে এ বিন্দুতে বিভব শক্তি, আমরা কিন্তু এই উচ্চতায় বিভব শক্তি বের করছি এর আগেই রাশিমালা। এ বিন্দুতে বিভব শক্তিটা হলো, এটা অভিকর্ষ বিভব শক্তি, ইপি ইকুয়াল টু এম জি এইচ। আর যখন এই বস্তুটা ছেড়ে দেব তখন সে গতি প্রাপ্ত হবে, তখন সমস্ত শক্তিটাই যদি গতিতে পরিণত করা যায়, তাহলে তখন কিন্তু আমরা এইটা লিখতে পারবো যে বস্তুটির গতিশক্তি হাফ এম ভি স্কয়ার। তাহলে বস্তুটির গতিশক্তি যদি হাফ এম ভি স্কয়ার হয়, তা যদি এই সমস্ত শক্তিটা গতিশক্তি পরিণত হয়, সমস্ত বিভব শক্তি গতিশক্তিতে পরিণত হলে আমরা লিখতে পারবো এম জি এইচ ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার। তাহলে এম এম কাটা যায়, জি এইচ ইকুয়াল টু 2 শুধু হাফ ভি স্কয়ার হয়, বা ভি স্কয়ার ইকুয়াল টু, তাহলে আমরা কি লিখতে পারি 2gh। আমরা এই সমীকরণ পেতে পারি তখন। এই ক্ষেত্রে যখন সমস্ত অভিকর্ষ বিভব শক্তিটা গতিশক্তিতে পরিণত হয়, তখন আমরা এই শক্তি পেতে পারি। আবার আরেকটা বিষয় আছে, আমি সেটাও দেখাচ্ছি। নেক্সট আরেকটা বিষয়, যে মনে করো উচ্চ একটা পাহাড়,
একটি পাহাড় থেকে ঝর্ণা পড়ছে, ঝর্ণা পড়ছে, উঁচু একটা পাহাড় থেকে মনে করো যে ঝর্ণা পড়ছে এরকম, এখানে নদী, নদীর পানি, তাহলে এইখান থেকে ঝর্ণা পড়ছে পানি, ঝর্ণার পানি পড়ছে, তাহলে এখানে যত মনে করো এম ভরের পানি নিচে পড়তেছে, তাহলে এইখানে তার পানির বিভব শক্তি হলো কত, mg h, কারণ পাহাড়ের উচ্চতা হলো h। তাহলে সমস্ত বিভব শক্তিটা যখন পানিতে পরিণত পড়লো, বিভব শক্তি যখন নদীর পানির মধ্যে পড়লো, তখন এখানকার পানির তাপমাত্রা বৃদ্ধি পাবে। তাহলে এখানে মোট পানির বিভব শক্তি, এম ভরের পানির বিভব শক্তি mgh। এখন যদি বলে যে সমস্ত পানি যখন নদীর পানিতে পড়লো তখন এখানকার তাপমাত্রা কত বৃদ্ধি পাবে, মানে এই পানির তাপমাত্রা কত বৃদ্ধি পাবে, কিন্তু আমরা আর একটা বিষয় জানি তাপমাত্রা, যে এখানে যে উৎপন্ন তাপ, উৎপন্ন এটা হলো ইপি সমান সমান mgh, উৎপন্ন তাপ কিউ ইকুয়াল টু আমরা ms ডেল্টা থেটা, এটা আমরা জানি ms ডেল্টা থেটা। যদিও এই সূত্র তোমাদের কাছে পরিচিত নয় 9-10-এর, তোমাদের একটা চ্যাপ্টার আছে তাপের, বস্তুর উপর তাপের প্রভাব, আর সেখানে এই ইকুয়েশনটা দেখানো হবে, সেই চ্যাপ্টারে এই ইকুয়েশনটা পাওয়া যাবে। উৎপন্ন তাপ, যে কোনো বস্তুর উৎপন্ন তাপ হলো ভর গুণন আপেক্ষিক তাপ গুণন তাপমাত্রার পার্থক্য। তাহলে এইটা হলো ভর, এখানে m হলো পানির ভর, s হলো পানির আপেক্ষিক তাপ, আর ডেল থেটা হলো তাপমাত্রার পার্থক্য, তাপমাত্রার পার্থক্য। তখন এই সমস্ত শক্তি যখন এই তাপমাত্রা বৃদ্ধি করবে, তাপ উৎপন্ন করবে, তখন আমরা লিখতে পারবো সমস্ত বিভব শক্তি তাপ শক্তিতে পরিণত হলে তখন EP ইকুয়াল টু কিউ আমরা লিখতে পারবো, অর্থাৎ mgh ইকুয়াল টু ms ডেল্টা থেটা লিখতে পারবো। তাহলে mm বাদ দেওয়া যায়, এখানে mm আমরা বাদ দিতে পারি, তাহলে বাদ দিলে যদি তাপমাত্রার পার্থক্য কত বা কত বৃদ্ধি পেল যদি বের করতে বলে, তাহলে এখানে আমরা gh ডিভাইডেড বাই s, আমরা এই সমীকরণ দ্বারা তখন তাপমাত্রা কতটুকু বৃদ্ধি পাবে, পাহাড়ের চূড়া থেকে কোনো ঝর্ণার পানি নদীতে পড়বে, সেই পানির তাপমাত্রা কতটুকু বৃদ্ধি পাবে, আমরা এই সমীকরণের সাহায্যে সেটা বের করতে পারবো। এই চ্যাপ্টারে যে বিভব শক্তি কীভাবে গতিশক্তিতে পরিণত হয়, বিভব শক্তি তাপ শক্তিতে পরিণত হলে কি হবে, আমরা একটা থেকে অন্যটা কনভার্ট করতে পারবো। আমরা জানি কাজ, তাপ, শক্তি, কাজ, তাপ, শক্তি এই তিনটে একই জাতীয় রাশি, এই তিনটা এককও যা, মাত্রাও তাই, আমরা কিন্তু সবাই জানি। অতএব একটা শক্তি থেকে অন্য শক্তিতে কনভার্ট হতেই পারে, সেটা নেক্সট আরও চ্যাপ্টার আছে, তোমরা সেগুলো দেখতে পাবে এবং জানতে পারবা। এখন তোমাদের কাছে আমার দুটো প্রশ্ন থাকবে, যে তোমাদের কাছে আমার প্রশ্ন থাকবে, এটা হোমওয়ার্ক বলতে পারো, হোমওয়ার্ক, কোনো বস্তুর বিভব শক্তি 196 জুল বলতে কি বোঝো? কোনো বস্তুর গতিশক্তি 500 জুল বলতে কি বোঝো?
আর একটা প্রশ্ন আমি এখানে রাখতে পারি, দেখাও যে কোন বস্তুর গতিশক্তি তার বেগের বর্গের সমানুপাতিক। তাহলে এই তিনটা আমরা প্রশ্ন দিলাম। লাস্টেরটা প্রশ্ন নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, কারণ এই বিষয়টা আমরা আলোচনা করছি। দেখো তো, তোমরা মনে করে দেখো আমরা কোন জায়গায় এটা প্রমাণ করছি, এবং সেই অনুসারে তোমরা এগুলো লিখতে পারো যে এই প্রশ্নটার উত্তর কি হতে পারে। তোমরা কিন্তু তোমাদের এই তিনটা হোমওয়ার্ক দেওয়া থাকলো, আর তোমরা এই হোমওয়ার্ক তিনটা করবা, না হলে আমি আগামী দিন আবার এই তিনটা হোমওয়ার্ক আলোচনা করবো। তোমরা যদি না পারো আমাকে জানাবা, কমেন্ট বক্সে আমাকে জানাবা যে আমরা পারি নাই, কিভাবে হবে, তাহলে আমি সেটা সলভ করব। আগামী দিনে আমরা ক্ষমতা নিয়ে আলোচনা করব, কর্মদক্ষতা নিয়ে আলোচনা করব, আরও একটা বিষয় আছে শক্তি সংরক্ষণশীলতা নীতি আছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। এখানে তোমাদের যে বিষয়গুলো পড়ানো হচ্ছে সেগুলোর কিন্তু অঙ্কও দেওয়া হচ্ছে। তো আমি আরও দু একদিন থিওরি পড়া একবারে অঙ্ক শেষ করবো লাস্টের দিকে। আর তোমরা সবাই যতটুকু পড়া হচ্ছে ততটুকু বাসায় লিখতে থাকো, খাতায় নোট করতে থাকো এবং লিখে পরিষ্কার করে লিখতে থাকো, যাতে কোনো ভুল ত্রুটি না থাকে। ভুল ত্রুটি থাকলে যেখানে সন্দেহ হয় আমাকে ফোনেও যোগাযোগ করতে পারো বা কমেন্ট বক্সে তোমরা আমার কাছে লিখতে পারো। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থেকো।